আছেন সবাই, ম্যানেজার কিম মানওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাপ্টার 42 শুরু হয় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট থেকে, যে বলছে যে কি বলছো, আমার নেফিউ সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে কিডন্যাপ করেছে। অপর দিক থেকে মেজর জবাব দেয় যে জি স্যার, আমরা অনেক চেষ্টা করেছি তাকে ট্র্যাক করার জন্য, কিন্তু দুঃখিত আমরা এটা করতে পারিনি। আমরা কখনোই বুঝতে পারিনি ইন্টার কোরিয়ান সাবমিটের সময় তিনি এই কাজটা করতে পারবে। তারপরও আমরা প্রেসকে বলে দিয়েছি যে এগুলো যাতে কোনো কিছুই বের না হয়, কিন্তু আমাদের তাড়াতাড়ি তাকে খুঁজে বের করা লাগবে এবং সাউথের সাথে কথা বলা লাগবে। একটি গাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে গাড়ির ভিতরে সেই প্রেসিডেন্টটা বসে থাকে। পিছন দিক থেকে বলছে যে ডেপুটি ডিরেক্টর, আমরা যা করছি এটা কি ঠিক করছি? আমার এখন ভয় করছে, কারণ কি আমাদের প্ল্যানিং এর পরবর্তীতে যা হবে হয়তোবা তা আমরা হ্যান্ডেল করতে পারবো না। আর আমরা এই সম্পর্কে চেয়ারম্যানকেও জানাই নাই। সে ডেপুটি ডিরেক্টর বলে যে হে শুনো, তোমার কি মনে হয় চেয়ারম্যান যা করছে এটা কি ঠিক? পিছন থেকে বলে যে স্যার। ডেপুটি ডিরেক্টর আবার বলে যে সে এখন বদলে গেছে, সে ইন্টার কোরিয়ান সাবমিটের সময় অনেক নরম হয়ে গেছে। তোমার কি মনে হয় এরকম ইন্টার কোরিয়ান সাবমিটের ফলে সত্যি সবকিছু কি ঠান্ডা হয়ে যাবে? আমি জানি যে চেয়ারম্যান আমাদের উপরে রাগ হবে, কিন্তু সে তাড়াতাড়ি বুঝে যাবে যে আমরা যা করছি ভালোর জন্যই করছি। সাউথ কোরিয়া প্রেসিডেন্ট বলে যে জোসিন কিম ওই গাধাটা, এখন আমাদের কি করা উচিত? অপর দিক থেকে মেজরের লোকটি বলে যে স্যার, আমেরিকানরা হয়তোবা এরই সুযোগ নিবে আপনাকে টার্গেট করার জন্য, তাই প্লিজ আপনি এখানেই থাকুন। এটা যেহেতু একটা স্পেশাল মেনশন, তাই আপনি এখানে সেফ থাকবেন, কেউ আপনাকে এখানে খুঁজে বের করতে পারবে না। সেই মেনশনের বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কি কাপড় পরিবর্তন করছে, নর্থ কোরিয়ার সোলজারদের মতোই ইউনিফর্ম পরে নেয়। এরপরে আবার অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে সাউথ কোরিয়ার সেই মেজরের লোকটি বলছে যে তুমি এসব কি বলছো, তুমি কি সত্যি 3 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে খুঁজে বের করতে পারবে? ম্যানেজার কিম বলে যে শুনো, আমাদের তাকে খুঁজে বের করা উচিত না, সেই আমাদেরকে খুঁজে বের করবে। সেই সোলজারটা শুনে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তুমি এখন কি চিন্তা করছো? ম্যানেজার কিম বলে যে হ্যাঁ, তুমি আমাকে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডারের লোকেশনটা দাও আর আমি যে তাকে উঠিয়ে নিব। তারা সবসময় আমাদের সাথে এরকমই করতে থাকে, হয়তোবা মনে করে যে আমরা অনেক বেশি সফট হয়ে গেছি। আমি যদি 3 ঘন্টার মধ্যে তাদের সুপ্রিম লিডারকে উঠিয়ে নিতে পারি, তাহলে আমরা হোস্টেজের পরিবর্তে হোস্টেজ এক্সচেঞ্জ করব। সেই সার্জেন্টটা একটু চুপ থাকে আর বলে যে শুনো, এর পরবর্তীতে তুমি যাই করবে সেই সম্পর্কে আমরা আর কোনো কিছুই জানবো না। তুমি যদি ধরা খেয়ে যাও তাহলে বলবো যে না, এটা তুমি নিজ ইচ্ছায় করেছো। ম্যানেজার কিম বলে ঠিক আছে। বর্তমানের দৃশ্যে যখন ম্যানেজার কিম নর্থ কোরিয়ায় সেই সোলজারদের ইউনিফর্ম পরে সে মেনশনের ভিতর ঢোকার চেষ্টা করে, তখন বাইরের সোলজাররা বলে যে "হে, তুমি কোথায় যাচ্ছ?" ম্যানেজার কিম তার আইডি কার্ড দেখিয়ে বলে যে হে শুনো, এটা একটা আর্জেন্ট কল, ঠিক আছে? তাই আমাকে বলে দাও যে চেয়ারম্যান কোথায় আছে। সেখানে দুটি সোলজার দাঁড়িয়ে থাকে, একজন বলে যে ইউনিট 5 আরেকজন বলে যে হে, তুমি কোথায় যাচ্ছ? যখনই এই কথাটা বলবে, তখনই পাশের সোলজার তাকে থামিয়ে দেয় আর বলে যে হে, তুমি এখান থেকে নাড়াচাড়া করবে না। সেই সোলজারটা তার মুখ থেকে হাত সরিয়ে বলে যে তোমার এখানে কি হয়েছে? অপরদিকে জবাব দেয়, তুমি কি তার আইডি দেখো নাই? সেই ইউনিট 5 থেকে। হ্যাঁ, 10 বছর আগে আমি শুনেছি যে হারবিনে অনেক কিছু হয়েছিল, আর সেখানে ইউনিট 5 ছিল। হ্যাঁ, তাদের শক্তি অনেক বেশি, তারা মানুষদেরকে সরাসরি মেরে ফেলে। ম্যানেজার কিম ভিতরে ঢুকতে থাকে। অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে তিনি পেইয়ঞ্চোকে ফোন দিয়ে বলে যে প্লিজ আমাকে হেল্প করো। পেইয়ঞ্চো জবাব দেয়, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? ম্যানেজার কিম বলে, তুমি তো আমাকে ফোন দিয়েছিলে যখন আমার ওয়াইফ মারা গিয়েছিল। পেইয়ঞ্চো এই কথা শুনে বলে, তুমি সত্যি জানো না যে কিভাবে আরেকজনকে খারাপ লাগানো যায়? যাক, আমিও ভাবছিলাম যে তোমার সাহায্য করার জন্য। তাহলে বলো তোমার কি লাগবে? ম্যানেজার কিম বলে, না এখানে তোমার কোনো কিছু করা লাগবে না, তোমার শুধু একটা ফোন দেওয়া লাগবে। ফোন দিয়ে বলবে যে না, তাদের মেনশনের ভিতরে একটা স্পাই আছে। বর্তমান সময় মেনশনের ভিতরের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই কথা বলছে যে ভিতরে কি কোনো স্পাই ঢুকে গেছে, এখন আমাদের কি করা উচিত। অতীতের দৃশ্যে আবার পেয়ঞ্চকে দেখানো হয়, তুমি বলছো যে আমি তাদেরকে বলে দিব যে তুমি সেখানে যাবে, এর ফলে তো তোমাকে তাড়াতাড়ি তারা খুঁজে বের করবে, এটাতে তোমার সমস্যা হবে না? কিন্তু বর্তমান সময় দৃশ্য একদম উল্টাভাবে চলতে থাকে যেখানে সোলজার গুলো বলছে যে তাড়াতাড়ি চেয়ারম্যানকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। সেই মেজর বলে, তুমি কি শিওর এসব সম্পর্কে? আরেকজন সোলজার বলে যে স্যার, কিন্তু এই ইনফরমেশনটা তো সার্চো থেকে এসেছে। মেজরটি জবাব দেয়, সার্চো? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করা উচিত স্যার? মেজর একটু চুপ থাকে, তারপর বলে যে ঠিক আছে, আমরা এখন 6 নম্বর টানেল থেকে বের হয়ে যাব। 6 নম্বর টানেলের মধ্যে ম্যানেজার কিম অলরেডি সেখানে চলে যায়। তখন সেই টানেলগুলো সম্পর্কে বলা হয়, ন্যাশনাল সিকিউরিটি থেকে এই টানেলগুলো বানানো হয়
যখনই কোনো বড় বিপদ আসে তখন চেয়ারম্যানকে এই টানেলের মাধ্যমে বের করা হয়। ম্যানেজার কিম সেই টানেলের ভিতরেই রশি বাঁধা শুরু করে। সে যখন রশিগুলো বাঁধা শুরু করে তখনই পিছন দিক থেকে তিনটি সোলজার তাকে থামিয়ে দেয় এবং বলে যে হে তুমি কোথা থেকে এসেছো। ম্যানেজার কিম জবাব দেয় আমি ইউনিট 5I থেকে এসেছি। সোলজারগুলো তার দিকে পিস্তল তাক করে বলে যে ইউনিট 5I এই সম্পর্কে তো আমি কোনোদিনও শুনিনি। তোমার ব্যাচটা আমাকে দাও তো। হে শুনো, তার আইডিটা নাও এবং ইউনিট 5I সাথে কন্ট্যাক্ট করো। পিছনের সোলজারটা বলে যে স্যার, এই লোকটার প্রতি আমার একটু সন্দেহ হচ্ছে। এই লোকটা তখন ম্যানেজার কিমের ব্যাগটি খোলা হয় এবং দেখানো হয় সেই ব্যাগের ভিতরে শুধু রশি আছে। যার হাতে সেই পিস্তলটা ছিল ম্যানেজার কিম একটু ঘুষি দিয়ে সেই লোককে দূরে সরিয়ে দেয় এবং ব্যাগের পাশের লোকটিকেও হাত দিয়ে মেরে দূরে সরিয়ে দেয়। ম্যানেজার কিম খুব তাড়াতাড়ি তিনজনকে নক আউট করে দেয় এবং নিজের ব্যাগ ভরে আবার মারামারির জন্য রেডি হয়ে যায়। পিছন থেকে একটি সোলজার পিস্তল হাতে নিয়ে ম্যানেজার কিমকে বলে যে হে তুমি এখান থেকে মুভ করবা না, না হলে আমি কিন্তু শুট করে দিব। কিন্তু ম্যানেজার কিম পরের মুহূর্তে সেই লোককেও মারা শুরু করে দেয়। অতীতের দৃশ্য দেখানো হয়। ম্যানেজার কিম জিজ্ঞাসা করে যে আপনি আমার সাহায্য কেন করবেন, কারণ কি আমার মনে আছে আপনার যদি লাভ না হয় তাহলে আপনি আপনার আঙ্গুলও নাড়াতে চান না। এই অঞ্চল একটু চুপ থাকে এবং বলে যে হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার নিজের লস কখনোই চাবো না, যত যাই হোক। এরই মধ্যে আবার বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে প্রেসিডেন্ট সেই গাড়ির মধ্যে ঢুকে যায় এবং বলে তোমার কি মনে হয় এগুলা করা ঠিক? বাইরে থেকে সে মেজরটা বলে যে স্যার, এই ইনফরমেশনটা স্যার চোর থেকে এসেছে, তাই আমি এটাকে বিশ্বাস করি। প্রেসিডেন্ট গাড়ির ভিতরে ঢুকে বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়। নর্মালি আজকের দিনটা খুবই খারাপ দিন, যেহেতু আমার নেফিউ জোসান কাজ করেছে আমার সাথে, তাই এই কাজটাই করা এখন ভালো হবে। সেই গাড়ির ভিতরে আরো দুটি সোলজার বসে থাকে, একজন মেজর এবং পাশে আরেকটি সোলজার। মেজরটি বলে যে স্যার, আমার এখন মনে হচ্ছে আমাদের খুব কম মানুষদের সাথে দেখা করা উচিত, কারণ কি সাউথ কোরিয়ায় এর ফলে কিন্তু অনেক বড় কোনো কিছু হতে পারে। ড্রাইভারটি একটু চুপ থাকে এবং সামনে তাকিয়ে বলে যে এটা কি, আমাদের সামনে কি আছে। সামনের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম পাশে সেই সোলজার গুলোকে মারতে থাকে। ভিতর থেকে মেজর বলা শুরু করে এই সামনে এখানে কি হচ্ছে, তাড়াতাড়ি ওকে মেরে দাও। গাড়ি কিন্তু থামাবে না, ঠিক আছে? আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু এখন গাড়ি থামানো যাবে না। ম্যানেজার কি এটা বুঝতে পারে। আবার অতীতের দৃশ্য দেখানো হয় যে পেয়ঞ্চ বলছে যে হ্যাঁ, আমি সবসময় শিওর হয়ে নেই যে আমি যা পরিকল্পনা করি তাই যেন হয়, কিন্তু কিছু সময় এরকমও থাকে যখন আমি নিজ ইচ্ছায় যে লস ডেকে আনি। আমি যখন কারোর জন্য রাস্তা বানানোর কথা চিন্তা করি তাহলে নিশ্চিত হই নেই যে সেই লোকটা জিনিয়াস, তাই আমি তার জন্য রাস্তা বানাবো। আমি তখন চিন্তা করি না সেই সময় আমার লস হবে নাকি। হ্যাঁ, এটা হতে পারে ভালোবাসার জন্য কিংবা খেলার জন্য। আর এরকমই আমি করে থাকি। হ্যাঁ, আমি পেইয়ঞ্চ। আমি এভাবেই জীবনযাপন করি। আর এর থেকেও বেশি আমি চেয়েছিলাম যে তোমার ওয়াইফের সাহায্য করতে। কারণ কি সে অনেক রোমান্টিক ছিল। সে তার ভালোবাসার জন্য মৃত্যুর পথেও যেতে রাজি ছিল। বর্তমান দৃশ্যে ম্যানেজার কিম তাড়াতাড়ি সেই রশিটা নিয়ে অপরদিকে যেই হুকটা ছিল সেই হুকের সাথে লাগিয়ে দেয় এবং এই হুকের সাথে লাগানোর ফলে গাড়ি তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না। ভিতর থেকে ড্রাইভারটা বলছে যে স্যার, আমার মনে হচ্ছে আমরা এখানে আটকে গেছি। সে অনেক কষ্ট করে গাড়িকে সামলানোর চেষ্টা করে কিন্তু গাড়ি একটি সাইডে যেয়ে বাড়ি খায়। এর ফলে মেজরের মাথায় অনেক বেশি আঘাত লাগে এবং বলে যে এসব কি হচ্ছে। পাশে থেকে তার জানলার ভাঙার আওয়াজ আসতে থাকে। সে আর কোনো কিছু বুঝতে পারে না। ম্যানেজার কিম বাহিরে থেকে গুলি করতে থাকে সেই জানলার দিকে। সেই জানলাটা তখন পুরোপুরি ভাঙার অবস্থায় থাকে। ম্যানেজার কিম সেই জানলাটাকে ভেঙে দিয়ে বলে যে হে শুনো, আমার কাছে সময় একটু কম আছে, তাই এখান থেকে বের হয়ে যাও। ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার 43 শুরু হয় ডেপুটি ম্যানেজার থেকে। সে বলছে যে কি বলছো তুমি, আমাদের চেয়ারম্যান কিডন্যাপ হয়ে গেছে। অপর প্রান্ত থেকে লোকটি বলে যে জি স্যার, আমরা অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার জন্য, কিন্তু এখন আমরা পাচ্ছি না। ডেপুটি ম্যানেজার বলে তাহলে কোথায় আছে সে, সে কি কোনো জায়গায় ব্যথা পেয়েছে? সে লোকটা জবাব দেয় যে স্যার, এই সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না, এই খবরটা আমরা এইমাত্র শুনেছি। এই কথা শোনার পরে ডেপুটি ম্যানেজার নিচে বসে চিৎকার করতে থাকে। অপর প্রান্তে সাউথ কোরিয়ার দিকও দেখানো হয় যেখানে সে লোকগুলো বিশ্বাস করতে পারছে না। একজন বলছে যে স্যার, আমরা নর্থ থেকে খবর পেয়েছি তাদের প্রেসিডেন্টকে এখন আর তারা পাচ্ছে না। সিক্স টানেল থেকে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। জেনারেল তখন বলে যে কি বলছো তুমি, আমি তো জানতাম ও একটু পাগল আছে, কিন্তু এত বেশি সে সম্পর্কে জানতাম না। সে লোকটা বলে যে স্যার আর, জেনারেল জবাব দেয় আর কি, বলে যে স্যার, আমি জানতে পেরেছি সে এখনো ড্রাইভিং করছে আর হোস্টেজ
তার সাথে আছে, তারা ইমজিন রিভারের দিকে যাচ্ছে। এই কথা শুনে জবাব দেয়, যেহেতু কিম এখনো গাড়ি চালাচ্ছে তাহলে নর্থ কোরিয়ার লোকগুলো এখনো হাতে বাঁধা আছে। আর নর্থ কোরিয়ার দৃশ্য হলো যেখানে সোলজাররা বলছে যে স্যার আমাদের কি করা উচিত, আমাদের কি ফায়ার করা উচিত। কেউ একজন বলছে যে না, আমরা এখন ফায়ার করব না, আমরা যদি ফায়ার করি তাহলে চেয়ারম্যানেরও ক্ষতি হতে পারে। তোমাদের উচিত যে এখন শুধু তাকে ফলো করা, ঠিক আছে? আর যদি কোনো কিছু করা লাগে তাহলে আমাকে আগে বলবে। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলে, অনেক বছর পর হয়েছে যে কেউ আমাকে এরকম ভাবে হাতে বেঁধে রেখে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হাতটা সত্যি একটু টাই। তুমি যেহেতু আমাকে কিডন্যাপ করেছো তাহলে তুমি আমাদের সম্পর্কে জানো, তুমি বাহিরের কেউ না। তোমার নাম কি? কিম তখনও চুপ থাকে এবং গাড়ি চালাতে থাকে। প্রেসিডেন্ট তখন আবার চুপ হয়ে যায়। অপর প্রান্তে সাউথের দিকে সবাই অপেক্ষা করতে থাকে, সবাই চিন্তায় থাকে যে নর্থ থেকে কেউ তাকে যোগাযোগ করবে। জেনারেল এবং মেজর তখন দুজনেই চুপ থাকে। মেজর বলে যে স্যার, এখন যা হচ্ছে এগুলো কি ঠিক? আমার মনে হয় না এগুলো ঠিক। জেনারেল জবাব দেয়, যা হবার হয়ে গেছে, এখন কান্না করে কোনো লাভ নেই। পাশে থেকে কেউ রাগান্বিত হয়ে আসতে থাকে এবং বলে যে তোমার কি মনে হয় তুমি এসব কি করছো? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? এটা হলো পিস মিনিস্টার। পিস মিনিস্টার এসে জেনারেলকে একটি তাবুত দিয়ে বলে যে তুমি এসব কি করছো? তোমার কি এইসব ডিল কিভাবে করতে হয় তুমি কি জানো না? জেনারেল শুধু বলে যে জি স্যার, সে আর কোনো কিছু বলছে না। পিস মিনিস্টার বলতে থাকে, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে কিন্তু সবগুলো ওয়ারে পরিণত হবে। তুমি কি এ সম্পর্কে কোনো কিছু জানো? তখন জেনারেল জবাব দেয় যে স্যার, তারা আমাদের প্রেসিডেন্টকে কিডন্যাপ করেছে। পিস মিনিস্টার বলে যে কি বললা? জেনারেল আবার বলে, তাহলে কি আমাদের এসব বন্ধ করা উচিত? হ্যাঁ, এটা একটা ইমার্জেন্সি, তাই আমার কাছে এখন যা সব থেকে বেশি ভালো মনে হয়েছে আমি তাই করেছি। তারা সর্বপ্রথম তাদের লাইন ক্রস করেছে, তাই আমি এই কাজটা করেছি। পিস মিনিস্টার তখন রাগান্বিত হয়ে যায় এবং আবার মারার চেষ্টা করে, কিন্তু তখনই রেডিও থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করে। রেডিওর সামনে লোকটা বলছে যে স্যার, আমাদেরকে যোগাযোগ করা হচ্ছে, প্রেসিডেন্টকে যে কিডন্যাপ করেছে সে। পিস মিনিস্টার তখন অবাক হয়ে যায় এবং বলে যে এটা কি নর্থ কোরিয়া থেকে আসছে যারা প্রেসিডেন্টকে কিডন্যাপ করেছে? সে লোকটা বলে যে জি স্যার। ডেপুটি ম্যানেজার সে ওয়াকি টকিটা নিয়ে বলে, হে শুনো আমার কথা, তোমরা এখন কি করছো? তোমার সাহস কত বেশি, তুমি আমাদের চেয়ারম্যানের সাথে এসব করতে পারলে? শুনো, আমি তোমাকে শেষের বারের মতো একটা ভালো মতো সুযোগ দিচ্ছি, ঠিক আছে? তোমরা এসব বন্ধ করে দাও। শুনতে পারছো আমার কথা? তাহলে জবাব দাও। আমি শুধু 3 পর্যন্ত গুনবো, যদি এরকম না করো তাহলে আমি তোমাদের প্রেসিডেন্টের মাথায় গুলি করে দেব। 1, 2। তখন পিস মিনিস্টার বলে, হে তোমরা চুপ থাকো, আমাদের এখন প্লিজ। তখনই জেনারেল তার মাথা থেকে ওয়াকি টকিটা নিয়ে নেয়, নিজে নিয়ে বলে যে হে কিডন্যাপার, তুমি কি মনে করো তুমি এসব করে আমাদেরকে ভয় দেখাতে পারবে? হ্যাঁ, পিস এবং কাইন্ডনেস অনেক বেশি ভালো, কিন্তু যেহেতু তোমরা সবার আগে তোমাদের লাইন ক্রস করেছো আর আমাদেরকে এরকম করতে বাধ্য করেছো, তাই আমরা এরকম করেছি। আর শুনো, তোমরা যদি আমাদেরকে এভাবে বিরক্ত করো তাহলে আমরাও করব। তুমি যদি এখন আমাদের প্রেসিডেন্টের মাথায় গুলি করো তাহলে আমি তোমাদের প্রেসিডেন্টকে একবারে ছোট ছোট টুকরায় কেটে দিব। হয়তো তুমি বুঝতে পারছো তোমাদের সাথে এখন কি হবে। তোমার কাছে 2 ঘন্টা, না আমি তোমাকে শুধু 1 ঘন্টা দিচ্ছি, কারণ কি আমার যে এজেন্ট সে আমার কন্ট্রোলে থাকে না, তাই আমি এখন রেখে দিচ্ছি। অপরদিকে ইমজিন রিভারে দৃশ্য দেখানো হয় যেখানে এক পাশে সাউথ কোরিয়া সোলজার, অপর প্রান্তে নর্থ কোরিয়া সোলজার দাঁড়িয়ে থাকে। সাউথ কোরিয়া সোলজার বলছে যে আচ্ছা, এটাই কি সেই রাস্তা? পাশের সোলজারটি বলছে যে জি স্যার, আমরা এটাকে কনফার্ম করে নিয়েছি। সেই সোলজারটা বলে যে যেহেতু তুমি কনফার্ম করেছো তাহলে আমরা এখানে কি করছি? আমি ভেবেছিলাম যে আমরা এখানে এক্সচেঞ্জ করব। যদি সবকিছু সাউথের চিন্তা অনুযায়ী যেতে থাকে, তখনই অপর প্রান্ত থেকে বলে যে হে স্যার, আমরা কোনো কিছু দেখতে পারছি, এখানে একটি কালো গাড়ি আসছে আর এটার কোনো নাম্বার প্লেট নাই। হ্যাঁ, এটা চেয়ারম্যানের গাড়ি। নর্থ কোরিয়া সোলজাররা বলতে থাকে তাড়াতাড়ি ব্র্যাকেট দিয়ে দাও যাতে এই গাড়িটা সামনে না যেতে পারে, একে থামিয়ে দাও। তখন সে গাড়িটা সব ব্র্যাকেট উড়িয়ে সামনের দিকে যেতে থাকে। নর্থ কোরিয়ার সোলজাররা বলতে থাকে আমাদের এখন কি করা উচিত, আমরা কি ফায়ার করব? কিন্তু আবার কেউ বলে যে না, আমরা ফায়ার করতে পারবো না, ঠিক আছে, তোমরা শুধু ফলো করো তাকে। এই গাড়িটা একবারে ব্রিজের কোনায় চলে যায় এবং অর্ধেক নিচের দিকে চলে যায়, যেমন একটু সামনে গেলেই পড়ে যাবে। তখন নর্থ কোরিয়ার সোলজাররা বলতে থাকে যে চেয়ারম্যান এটা বলার পরে সামনে আগানোর চেষ্টা করে, আর সাউথেরা বলে যে শুনো, আমাদের তাড়াতাড়ি তাকে বাঁচানো লাগবে। কিন্তু ভিতর থেকে কিম বলছে যে তোমরা কেউ কাছে আসবে না, আমি এই গাড়িতে একটি বম রেখে দিয়েছি, তোমরা যদি এখান থেকে কেউ কাছে আসো তাহলে সেই বমটা ফেটে যাবে আর তোমাদের প্রেসিডেন্ট এখানেই মরে যাবে। নর্থ কোরিয়ার সোলজার গুলো বলছে যে আমাদের চেয়ারম্যানকে তোমরা ফেরত দিয়ে দাও, কিন্তু কিম তখন বলে যে সর্বপ্রথম তোমরা প্রেসিডেন্টকে ছেড়ে দাও, তোমরা যদি সাউথ কোরিয়ার লিডারকে না ছাড়ো তাহলে আমি প্রেসিডেন্টকে ছাড়বো না। ভিতর থেকে তখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলছে যে তুমি যেহেতু জানো আমাদের সম্পর্কে বুঝো, তাহলে তুমি এটাও জানো আমরা কি করতে পারবো, তাই না?
অপরদিকে হাসপাতালের দৃশ্য দেখানো হয় যেখানে নর্থ কোরিয়ার কিছু লোক এসে ইউজিন রিম অর্থাৎ সুজিনকে খুঁজতে থাকে তার বাচ্চা সহকারে। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলে যে শুনো, আমার ওয়ারিয়াররা তাড়াতাড়ি তোমার ফ্যামিলির কাছে পৌঁছে যাবে, তখন তুমি কি করবে? আশেপাশের সবাই তখন বাচ্চাকে খোঁজা শুরু করে। সেখানে এক ডাক্তারকেও মেরে ফেলা হয়। তখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুমি এসব কেন করছো? টাকার জন্য? যদি টাকার জন্য হয়ে থাকে তুমি যত টাকা বলবে তত টাকাই আমি তোমাকে দিতে পারবো। কিম তখনও চুপ থাকে এবং বলে আই উইশ যদি এরকম টাকার বিষয় থাকতো। কিম তখন বলে যদি টাকার বিষয় থাকতো তাহলে আমি কোনোদিনও এরকম কাজ করতাম না। তখন আবার প্রেসিডেন্ট বলে যদি টাকার বিষয় না তাহলে কোন বিষয়? হাসপাতালে তখন সে লোকগুলো ভাঙচুর করতে থাকে এবং কেউ টাইকোন্ডো স্যুট পরে চলে আসে। লোকগুলো বলতে থাকে যে সেই বাচ্চা এখন কোথায় আছে, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। একটি মেয়ে যে সেই টাইকোন্ডো স্যুটের পাশে যেয়ে পড়ে। মেয়েকে দেখে বলে যে হে তুমি কি ঠিক আছো? আবার ম্যানেজার কিমের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম বলছে যে ফেম পাওয়ার এরকম আমার কোনো কিছুই লাগবে না, কিন্তু এটা হলো ফ্যামিলির বিষয়, তাই আমি এটা সহজে করতে পারবো না। তুমি হয়তোবা বুঝতে পারছো, কারণ কি ফ্যামিলির যখন বিষয় আসে তখন জিনিসটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। হাসপাতালের দৃশ্যটা দেখানো হয় যেখানে হানসো থাকে সেই টাইকোন্ডো স্যুট পরে এবং বলে যে আমি এখানে আমার ফ্যামিলিকে নিতে এসেছি।